আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এতদিন আমরা সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শিখছি, একটা করে ইকুয়েশন ছিল। সেটা ফার্স্ট অর্ডারও ছিল, সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার। একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতো, আর একটা আননোন ফাংশন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতো। তো এখন যেটা হচ্ছে যে সিস্টেম অফ, তোমরা যেরকম অ্যালজেব্রাতে পড়ছো সিস্টেম অফ ইকুয়েশনস এর মতো, যে তিন চারটা ইকুয়েশন থাকে, তিন চারটা আননোন ভেরিয়েবল থাকে। এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম, যে সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একের অধিক তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, এবং তাহলে একের অধিক আননোন ফাংশন থাকা লাগবে। আর যেহেতু আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতেছি, তার মানে অর্ডিনারি ডেরিভেটিভ, নট পার্শিয়াল ডেরিভেটিভ। তার মানে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে, যেহেতু অর্ডিনারি ডেরিভেটিভ। তোমরা জানো যখনই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হয়ে যায়, মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস তো পড়তেছো, সো একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে তখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করি। বাট যদি আমাদের অর্ডিনারি ডেরিভেটিভ হতে হয় তাহলে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক হবেই, যেহেতু আমরা সিস্টেম নিয়ে কাজ করতেছি। তো দুইটা হতে পারে, তিনটা হতে পারে। তারপরে ইকুয়েশনও দুইটা ইকুয়েশন হতে পারে, তিনটা ইকুয়েশন হতে পারে, এন সংখ্যক ইকুয়েশন হতে পারে। ইন জেনারেল তোমরা যেরকম লিনিয়ার অ্যালজেব্রায় পড়ছো, অ্যালজেব্রাইক ইকুয়েশনের ক্ষেত্রে এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম। তো এই জিনিসটা আমরা একটু দেখে দেন হচ্ছে আমরা মডেলিং উইথ হায়ার অর্ডার ইকুয়েশন ওটাতে যাব। আচ্ছা, তো এখানে দেখো মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে যে লিনিয়ার সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আসলে কি বোঝায়। এখানে আমরা লিনিয়ার সিস্টেম নিয়ে কনসার্ন। নন লিনিয়ার সিস্টেম, সেটা মানে তোমাদের আগেই বলছি, নন লিনিয়ার যে সিঙ্গেল ইকুয়েশন সেগুলোও সবসময় সলভেবল হয় না, খুব অল্প কিছুই সলভ করা যায় অ্যানালিটিক্যালি। আর নন লিনিয়ার সিস্টেম হলে তো কথাই নাই। তো এখানে আমরা লিনিয়ার সিস্টেম, কিছু লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রেও অনেক সময় যে সব সময় যে সলিউশন থাকবে সেরকম না, অ্যানালাইটিক সলিউশন আহ সুন্দর ফাংশন আকারে পাওয়া যাবে সলিউশন, এরকম যা সবসময় থাকবে তা না। তো তো আমরা এখানে কিছু একটা পার্টিকুলার মানে স্টাইল, যেটা লিনিয়ার সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা দেখতেছি, এবং 2x2 সিস্টেমই দেখবো যে কিভাবে সলভ করা যায়। এখানে দেখো লেখা আছে যে একটা লিনিয়ার সিস্টেম যদি হয় এবং দুইটা যদি তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, যেখানে দুইটা আননোন ফাংশন আছে, একটা এক্স একটা ওয়াই, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটাকে আমরা বলতেছি টি। তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে লিনিয়ার সিস্টেমটা, সেটাকে আমরা ইন জেনারেলি মোটামুটি এভাবে এক্সপ্রেস করতে পারবো, যদি সিস্টেমটা লিনিয়ার হয়, অর্থাৎ প্রত্যেকটা ইকুয়েশনই লিনিয়ার হয়। দেখো কিভাবে লিখছে যে p11 অফ ডি এক্স, এই প্রথম টার্মটা, এটার মানে হচ্ছে যে ডি কি ছিল? ডি ছিল আমাদের ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর, এখানে আমাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে টি, তার মানে টি এর সাপেক্ষে ডিফারেনশিয়াল অপারেটর, অর্থাৎ ডি ডি টি, এটাকেই আমরা বলতেছি ক্যাপিটাল ডি আর কি। তো p11 অফ ডি মানে হচ্ছে ডি এর যে কোনো একটা নন লিনিয়ার পলিনোমিয়াল আর কি। পলিনোমিয়াল তো বাই ডিফল্ট নন লিনিয়ার। সো এটা একটা নন লিনিয়ার ফাংশন হবে, একটা পলিনোমিয়াল হবে, ভ্যারিয়াস ডিগ্রি, ডিগ্রি যে কোনো কিছু হতে পারে, প্লাস p12 অফ ডি ইন্টু ওয়াই। তার মানে হচ্ছে ওয়াই এর উপরে এরকম ডি এর একটা পলিনোমিয়াল থাকবে ডিফারেনশিয়াল অপারেটরের, সমান সমান সাম ফাংশন অফ টি থাকবে। এখানে আমরা যেটা আরেকটা জিনিস অবশ্য লেখা উচিত ছিল, যে লিনিয়ার সিস্টেম অফ টু ওডিজ এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এখানে আমরা শুধু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো চিন্তা করতেছি। এক সেকেন্ড। আচ্ছা, সো এখানে আমরা শুধুমাত্র কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই মানে যেখানে হচ্ছে আমাদের যে এই যে ডেরিভেটিভ গুলো থাকবে, এই ডেরিভেটিভের বা ফাংশনের যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেগুলো সব কনস্ট্যান্ট হবে, টি টি বা টি স্কোয়ার বা টি দিয়ে গুণ থাকবে না আর কি। আর অবভিয়াসলি এক্স বা এক্স এর ডেরিভেটিভ দিয়ে ওয়াই বা ওয়াই এর ডেরিভেটিভ, এগুলোর সাথে তো গুণ থাকবেই না, কারণ হচ্ছে সিস্টেমটা লিনিয়ার সিস্টেম, নন লিনিয়ার না, ঠিক আছে? আচ্ছা, তো ইন জেনারেল তাহলে তুমি মোটামুটি এইভাবে এক্সপ্রেস করতে পারবা, যদি 2x2 সিস্টেম হয়, অর্থাৎ দুইটা আননোন থাকে, দুইটা ইকুয়েশন থাকে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, এবং এখানে লেখাই আছে দেখো পিআই, যেগুলো হচ্ছে পলিনোমিয়ালস অফ ভেরিয়াস ডিগ্রিজ ইন ডিফারেনশিয়াল অপারেটর ডি উইথ রেসপেক্ট টু
টি, আর জি1 জি2 এগুলো হচ্ছে ফাংশনস অফ টি। জি1 জি2 এগুলো লিনিয়ার ফাংশন, নন লিনিয়ার ফাংশন, যে কোনো কিছু হতে পারে। কারণ আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন সেগুলো নন লিনিয়ার হলেও আমাদের ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি লিনিয়ারই থাকে। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিনিয়ারিটি চেক করি হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর, মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি লিনিয়ার আছে না নন লিনিয়ার আছে ওইটা চিন্তা করে। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো, যেমন এটা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার সিস্টেম। এটাকে তো আমি চাইলে এই ফর্মে লিখতে পারবো নাকি? এখানে এখানে যে ফর্মটা দেয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের নরমাল ফর্ম। তোমাদের নরমাল ফর্মের কথা মনে আছে কিনা চিন্তা করে দেখো, যে নরমাল ফর্মে আমরা যেটা করতাম যে হাইয়েস্ট ডেরিভেটিভটাকে বাম দিকে রেখে বাকি সবকিছু ডান দিকে থাকবে, ওইটাকে আমরা নরমাল ফর্ম বলছিলাম। আচ্ছা, তো এটার ক্ষেত্রে তাহলে দেখো যে এটাকে আমরা আসলে এই ফর্মে নেওয়া যায় কিনা। নিতে গেলে কি করতে হবে? প্রথম যেটা আছে dx বাই dt, সেটাকে আমরা কি লিখবো? dx, তারপর থ্রাইস ওয়াই। তাহলে ওয়াইটা এখানে যেহেতু বাম পাশে আছে, অর্থাৎ এক্স আর ওয়াই এর যা কিছু টার্ম সেগুলো থাকবে বাম পাশে, আর শুধু টি সম্বলিত যেসব টার্ম আছে সেগুলো থাকবে ডান দিকে। তাহলে dx মাইনাস 3y সমান সমান 0। এটা প্রথম ইকুয়েশনটাকে লিখলাম। আর দ্বিতীয় ইকুয়েশনটাকে কি লেখা যাবে? একইভাবে দ্বিতীয় ইকুয়েশনটাকে লেখা যাবে। আচ্ছা, প্রথমে আমরা এক্স এর টার্ম লিখি, তাহলে সুবিধা হবে। এক্স হচ্ছে টুয়াইস এক্স, আর তারপরে এই এই পার্টটাকে এই পাশে নিয়ে গেলে তাহলে হবে হচ্ছে মাইনাস ডিওয়াই সমান সমান 0। অর্থাৎ আমরা এক্স প্রথমে, তারপরে ওয়াই, লিনিয়ার অ্যালজেব্রায় তোমরা যেমন ইকুয়েশন গুলো লেখার সময় প্রথমে আমরা এক্স গুলো লিখি, তারপরে ওয়াই গুলো লিখি, তারপরে জেড, ওইভাবে আর কি। তো এই হলো তাহলে আমাদের এই যে ডিফারেনশিয়াল সিস্টেমটা দেয়া আছে, সেটাকে আমরা এইভাবে লিখলাম। এটা তাহলে দেখো যে এইটার মতোই, যে যে এক্স এর সাথে কি আছে, ডি আছে। ডি হচ্ছে একটা তাহলে পলিনোমিয়াল অফ ফার্স্ট ডিগ্রি, এটা। তাহলে এক্স এর সাথে একটা পলিনোমিয়াল আছে ডি এর, তারপরে ওয়াই এর সাথে এটাও তো -3, তো ডি এর একটা পলিনোমিয়াল তুমি ধরতে পারো, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি পলিনোমিয়াল আর কি। আচ্ছা, কনস্ট্যান্ট পলিনোমিয়াল যেটা। একইভাবে এখানেও তাই, তারপরে এখানেও একই জিনিস। আর এই পাশে হচ্ছে সবগুলো জিরো আছে, তার মানে কনস্ট্যান্ট জিরো ফাংশন আর কি। এগুলো তো জিরোটাকে তো আমি টি এর ফাংশন হিসেবে ধরতে পারি। আচ্ছা, তাহলে এটা হলো আমার ফার্স্ট অর্ডার লিনিয়ার সিস্টেম ইন টু আননোনস, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই সেম ভাবে এটা যেমন আমি দুইটা ভ্যারিয়েবলের জন্য দেখালাম, দুইটা ইকুয়েশনের জন্য তুমি এই আইডিয়াটাই তিনটা ভ্যারিয়েবল তিনটা ইকুয়েশন, বা চারটা ভ্যারিয়েবল চারটা ইকুয়েশন, এভাবে এন এন পর্যন্ত তুমি আপডেট করতে পারো, ঠিক আছে, এই হ্যাঁ, সিমিলার ওয়ে। ডিওয়াই প্লাসের হবে না? কোথায় ডিওয়াই প্লাসের হবে না? প্লাস সাইন হবে? টুয়াইস এক্স তো প্লাস দিছি আমি, টুয়াইস এক্স ডিওয়াইটাকে এপাশে নিয়ে ও গেলে মাইনাস মাইনাস হবে না? কমন নিয়ে? মাইনাস আচ্ছা, কমন, মাইনাস কমন নিয়েছে। কমন নেওয়ার কিছু নাই তো। তুমি ডিওয়াই বাই ডিটিটাকে এপাশে নিয়ে আসো, তাহলেই তো হয়। এই পাশে জিরো থাকবে ও ডিওয়াই। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে কিভাবে সলভ করা যায়। তো আমরা এখানে যে মেথডটা দেখবো সেটা হচ্ছে, নাম হচ্ছে সিস্টেমেটিক এলিমিনেশন। সিস্টেমেটিক এলিমিনেশন মানে কায়দা করে, সিস্টেম করে এলিমিনেট করে দেব, ঠিক আছে। এই যে বাংলা সিনেমায় অনেক সময় এই এই ধরনের টেকনিক দেখা যায়। কায়দা করে কিভাবে ওকে সরায় দেওয়া যায়, এরকম জিনিসপত্র তোমরা হয়তো দেখছো। তো এইখানেও আমরা ওই জিনিসটা ইউজ করব। অ্যালজেব্রাইক ইকুয়েশন সলভ করতে গিয়েও এই জিনিসটা তোমরা করে আসছো। দুইটা ইকুয়েশন থাকলে দুইটা ইকুয়েশনকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করে বা ভাগ টাগ করে তারপরে দুইটাকে যোগ করতে বা বিয়োগ করতে, বিয়োগ করলে দেখা যাইতো যে একটা আননোন ভ্যানিশ হয়ে গেছে আর একটা আননোন আছে শুধু। তখন ওইটার সাপেক্ষে সলভ করতে, দেন হচ্ছে আবার ওইটা ইউজ করে সেকেন্ড যেটা তুমি ভ্যানিশ করে দিছিলে আগে সেটার সলিউশন বের করতে। এখানেও আইডিয়াটা অনেকটা, অনেকটা না, হুবহু ওইটাই আর কি। তো এখানে একটা এক্সাম্পল দিয়েই আমি স্টেপগুলো দেখাইছি, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে এভাবে দেখালে। তো এই একটু আগে আমরা যে সিস্টেমটা এক্সাম্পল হিসেবে দিছিলাম সেই এক্সাম্পলটাই আমরা এখানে সলভ করব। প্রথমে যে আমরা প্রথম স্টেপ হচ্ছে যে সিস্টেমটা তোমার যেভাবেই দেয়া থাকুক, তোমাকে প্রথম কাজ হচ্ছে সিস্টেমটাকে ওই যে যে জেনারেল ফর্ম আমরা বলছিলাম এই ডিফারেনশিয়াল অপারেটর ইউজ করে সেই ফর্মে আগে লিখতে হবে। এই যে এখানে আমরা লিখছি, একটু আগে আমি দেখাইলাম এটা কিভাবে লিখতে হবে। সো লেখার পরে এরকম তোমার ডিফারেনশিয়াল অপারেটর থাকবে এবং এক্স আর ওয়াই এর এগুলোর সাথে গুণ থাকবে। তো এরকম সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে আগে লিখবা। তো লেখার পরে একটাকে আমরা বললাম 1a ইকুয়েশন, মানে পুরো সিস্টেমটার নাম হচ্ছে 1। সো প্রথম ইকুয়েশনটাকে বলতেছি 1a আর দ্বিতীয়টাকে বলতেছি 1b।
এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুটার দিকে একটু ভালো করে তাকাবো, কারণ সবসময় যে এই একই রকম সিস্টেম থাকবে তা তো না। সো ভালো করে তাকানোটা খুব গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা। সো ভালো করে তাকিয়ে তারপরে তোমার বুঝতে হবে যে কি কি করলে, একটার সাথে কি মাল্টিপ্লাই করলে বা কি ভাগটা করলে, দেন দুইটাকে যোগ করলে আমি একটা ভেরিয়েবলকে ভ্যানিশ করে দিতে পারবো। তো এখন কোনটাকে ভ্যানিশ করবে এটাও টোটালি আপ টু ইউ। তুমি চাইলে প্রথমে এক্স কে ভ্যানিশ করে দিতে পারো বা ওয়াই কেও ভ্যানিশ করে দিতে পারো, কোনো সমস্যা নাই, একজনকে করলেই হবে। তো এখন যেটা হচ্ছে আমরা দেখবো যে ভ্যানিশ করতে গিয়ে আমরা সাধারণত এমন একটাকেই ভ্যানিশ করব, সব সব ক্ষেত্রে এই জিনিসটা হবে না। আহ, আচ্ছা, এটা তাহলে পরে এক্সপ্লেন করি, আগে এক্সাম্পলটা দেখাই, তাহলে হয়তো ওইটা এক্সপ্লেনেশনটা বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা যেটা করলাম যে প্রথম ইকুয়েশনটার দিকে খেয়াল করে, এখানে আছে কি dx মাইনাস থ্রাইস y, ঠিক আছে, আর এখানে আছে টুয়াইস এক্স মাইনাস dy। ধরো আমরা y কে ভ্যানিশ করে দিতে যাচ্ছি। তো এখানে যদি হচ্ছে আমার 3y, এখানে আমি যদি একটা ডি অপারেটর আরেকটা নতুন অ্যাপ্লাই করি এই ফার্স্ট ইকুয়েশনের উপরে, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা ডি অপারেশন আবার অ্যাপ্লাই করলে, অর্থাৎ ডেরিভেটিভ আবার করলে ফার্স্ট ইকুয়েশনটাকে, প্রথম টার্মটা কি হয়ে যাবে, ডি স্কোয়ার এক্স। যেহেতু অলরেডি dx একবার ডেরিভেটিভ আসছে t এর সাপেক্ষে, তো আরেকবার ডেরিভেটিভ করা মানে কি d স্কয়ার x, আর মাইনাস সেকেন্ড টার্মটা কি হবে 3dy, তাই না? অর্থাৎ মানে তুমি d অফ 3y এটা লেখা উচিত আমার। তো কনস্ট্যান্ট তো আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে মাইনাস 3dy লিখতে পারি সমান সমান, আর জিরোকে ডেরিভেটিভ করলে জিরোই হয়। তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমি যদি একবার ডি অপারেটর অ্যাপ্লাই করি, তাহলে এটা আসতেছে, এটা দাঁড়াচ্ছে। আর দ্বিতীয় ইকুয়েশনটাকে তুমি দেখো, দ্বিতীয় ইকুয়েশনটাকে 1b যেটা, সেটাকে তুমি যদি এখন 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করবো সেকেন্ড 1b ইকুয়েশনটাকে, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, কি আসে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথম টার্মটা হয়ে যায় হচ্ছে 6x, 3 ইন্টু 2 সমান সমান 6, আর মাইনাস এখানে 3dy সমান সমান 0। তাহলে এখন দুইটার দিকে যদি তাকাও, বোঝাই যাচ্ছে যে এই দুইটা টার্ম সেম চলে আসছে, এই যে এই টার্মটা আর এই টার্মটা। তাহলে আমি যদি এই দুইটা ইকুয়েশনকে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই, যেহেতু সিমিলার, সাইন সিমিলার, তাহলে এই প্রথমটা থেকে এটা বিয়োগ করে দিলে তাহলেই তো এই টার্মটা আর এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তো এই কাজটা এখানে করা হয়েছে। ফর এক্সাম্পল, হিয়ার উই অপারেট অন 1 বাই ডি, এই কথাটা লেখো পরীক্ষায়, আবার এটা লিখো না যে ডি দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? ডি তো অপারেটর, ডি দিয়ে অপারেশন চালানো যায়, ডি দিয়ে গুণ করা যায় না, ঠিক আছে? তো ডি হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, এই জন্য কথাটা হবে যে এক নাম্বার ইকুয়েশন 1a যেটা, এটা 1a হবে, আসলে এটা টাইপ হয়েছে, এটা আমি ঠিক করে দিব না, এটা হবে হচ্ছে 1a, সরি 1a ইকুয়েশন যেটা, সেটাকে আমরা হচ্ছে ইয়া করলাম, আচ্ছা 1 এটাকে হচ্ছে আমরা ডি দিয়ে অপারেট করলাম, একবার ডেরিভেটিভ করলাম, আর সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটাকে -3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো তারপরে দুটাকে অ্যাড করলাম, অ্যাড 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 হবে না, সরি এখানে অ্যাড হবে না, সাবট্রাক্ট হবে, তাই তো? এখানেও কথাটা একটু ভুল আসছে। আচ্ছা, তো সাবট্রাক্ট করলে তাহলে আসতেছে আলটিমেটলি ডি স্কোয়ার এক্স মাইনাস 6x ইজ, স্যার -3 দিয়ে গুণ করলে অ্যাড হবে। ও হ্যাঁ, -3 দিয়ে গুণ করছি, ঠিক আছে ঠিক আছে, ওকে সরি, হ্যাঁ থ্যাংক ইউ। 3 দিয়ে গুণ করলে সাবট্রাক্ট লিখতে হবে, আর -3 দিয়ে গুণ করলে অ্যাড লিখতে হবে, ঠিক আছে। ওকে, দেন তাহলে আমরা যেটা পাইলাম ডি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x সমান সমান 0। এই যে এখন যে ইকুয়েশনটা পাইছি 2 নাম্বার ইকুয়েশন, এটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটাতে আননোন হচ্ছে শুধুমাত্র x। সো এটাকে আমরা সলভ করতেই পারি, আমরা যেহেতু সিঙ্গেল ইকুয়েশন সলভ করা শিখে আসছি। তো এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশন, হোমোজেনিয়াস ইকুয়েশন সলভ করা তোমরা সবাই জানো। কি করতে হবে, অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। অক্সিলারি ইকুয়েশনটা কি হবে এখান থেকে, বলো এনিওয়ান, অক্সিলারি ইকুয়েশনটা কি আসবে 2 নাম্বারের? এম স্কোয়ার -6। হ্যাঁ এক্স্যাক্টলি, এম স্কোয়ার মাইনাস 6, থ্যাংক ইউ। তাহলে 2 নাম্বারের অক্সিলারি ইকুয়েশনটা আসবে এম স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। তারপরে এই যে এখন বুঝতে পারতেছো যে অক্সিলারি ইকুয়েশন সরাসরি লিখতে পারার অনেক দরকার আছে, কারণ এই যে সিস্টেম যখন করতে যাবা, সিস্টেমের এক একটা ইকুয়েশন মানে অঙ্কের সলিউশন অনেক বিশাল বিশাল হবে।
তো এখানে আবার ওই সাবস্টিটিউট করে করে তারপরে অক্সিলারি ইকুয়েশন বের করার টাইম নাই, সরাসরি লিখে দিতে হবে যে অক্সিলারি ইকুয়েশন অফ 2 ইজ m স্কয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে m সমান সমান আসে হচ্ছে প্লাস মাইনাস রুট 6 নাকি? তাহলে প্লাস মাইনাস রুট 6 হলে আমাদের সলিউশনটা আসবে x অফ t সমান সমান c1 e টু দি পাওয়ার মাইনাস রুট 60 আর প্লাস c2 e টু দি পাওয়ার প্লাস রুট 60। এটা হলো আমাদের x এর ইয়াটা পাইলাম। তো এরপর তুমি এখন ওই যে দুই ভাবে অ্যাপ্রোচ করতে পারো। একটা হচ্ছে আগের মতো এই স্টেপ 2টা রিপিট করবা, এখন অন্য ভেরিয়েবলটা, অর্থাৎ প্রথমবারে আমরা y ভ্যানিশ করছিলাম, এবার আমরা x ভ্যানিশ করব। সিমিলার ভাবে অপারেশন করে যে গুণ করে যোগ বিয়োগ করে x টাকে ভ্যানিশ করে দেব, y কি আসে সেটা দেখব। তো এটা যদি করো তুমি তাহলে পাবা হচ্ছে d স্কয়ার y মাইনাস 6y ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আবার ওই যে y এর সলিউশনটাও আসবে দিস ওয়ান, ঠিক আছে? তো যদি তুমি আলাদা আলাদা ভাবে দুইজনকেই এলিমিনেট করো, একবার x কে একবার y কে, তাহলে দেখো তোমার যে দুইটা সলিউশন আসবে c1 c2 c3 c4। c1 c2 তো অলরেডি আমরা ইউজ করে ফেলছি, আর এই আবার y যখন লিখবো তখন c3 c4 লিখবো। চারটা কনস্ট্যান্ট আসছে, বাট এখানে চারটা কনস্ট্যান্ট মানে ফ্রি কনস্ট্যান্ট হবে না আমাদের, যেহেতু এটা 2x2 সিস্টেম। আমাদের হাইয়েস্ট মানে ফ্রি কনস্ট্যান্ট আসবে হচ্ছে দুইটা। তার কারণে c1 c2 অথবা c3 c4 যে কোনো দুইজনকে অন্য দুইজনের মধ্যে মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ সোজা কথায় c1 c2 c3 c4 এখানে এই চারজনের মধ্যে রিলেশন আছে। আমরা যেহেতু আমরা একবার এক একজনকে এলিমিনেট করে দুইজনকে আলাদা আলাদা ভাবে সলভ করছি, সেই জন্য অ্যাপারেন্টলি এখানে দেখা মনে হচ্ছে যে এদের মধ্যে কোনো রিলেশন নাই, ঠিক আছে? বাট আলাদা আলাদা বের করার কারণেই এই জিনিসটা হচ্ছে, এই দুইজনকে আসলে এই চারজনের মধ্যে, চারটা কনস্ট্যান্টের মধ্যে একটা রিলেশন আছে। আমাদের অ্যাটমোস্ট দুইটা ফ্রি আরবিট্রারি কনস্ট্যান্ট পাওয়ার কথা এই সিস্টেম, যেহেতু 2x2, সেজন্য এটা এক্সপ্লেইন করা আছে থিওরিটিক্যালি। সো এই জন্য আমরা যেটা করতে হবে এখন, এই চারটা যে কনস্ট্যান্ট আছে c1 c2 c3 c4, এই চারজনের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। অর্থাৎ আইদার c1 অর c2 এই দুইজনকে তুমি c3 c4 এর মাধ্যমে এক্সপ্রেস করবা, অথবা c3 c4 কে c1 c2 এর মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। এটা হচ্ছে যদি তুমি আলাদা আলাদা ভাবে দুইজনকে এলিমিনেট করে সলভ করো। আরেকটা ওয়ে আছে, সেটা আমরা দেখাবো। সেই ওয়েতে করলে সরাসরি তোমার দুইটাই কনস্ট্যান্ট দিয়ে সলিউশনটা বের হবে, তখন আর তোমাকে এই পার্টটা করতে হবে না। তো আগে এটা দেখাই। সবসময় মানে দুইটা মেথড যে সবসময় অ্যাপ্লাই করতে পারবে এরকম না, কখনো এটা ইজি হবে কখনো ওইটা ইজি হবে, এই জন্য আমি দুইটাই দেখাচ্ছি। তো এখন যেটা করতে হবে যে এই রিলেশনটা কনস্ট্যান্ট, এই যে দেখো ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য কনস্ট্যান্টস, এটা করার জন্য আমরা যে এই যে xt আর yt যে সলিউশন দুইটা পাইছি, এই 3 আর 5 নাম্বার, সেই দুটাকে যে কোনো ইকুয়েশন, আমার অরিজিনাল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সরি অরিজিনাল যে সিস্টেম ছিল, সেই সিস্টেমে যে কোনো একটা ইকুয়েশনে বসাতে হবে। এক সেকেন্ড, ওকে। আচ্ছা দেখো, আমাদের অরিজিনাল সিস্টেম ছিল হচ্ছে এটা। এই সিস্টেমে দুইটা ইকুয়েশন আছে, এখন আমরা দুইটা সলিউশন পাইছি। x অফ t হচ্ছে এই 3 নাম্বার, এই একটা সলিউশন, আর y অফ t 5 নাম্বার, এই একটা সলিউশন। এখন এই দুইটা সলিউশনই যেহেতু আমরা বলতেছি যে তারা হচ্ছে এই সিস্টেমটাকে সলভ করে, দ্যাট মিন্স দুইজনকেই তুমি যদি একই সাথে এই 1 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করো সেটাও তারা স্যাটিসফাই করবে, এবং 2 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করো সেটাও তারা সাবস্টিটিউট করতে হবে, যেহেতু তারা দুইজনই হচ্ছে এই সিস্টেমটার সলিউশন। তো তাহলে তুমি যে কোনো একটা ইকুয়েশনে এই দুইজনকে বসায় দিবা। এখানে আমরা এই 3 আর 5 দুইজনকেই হচ্ছে 1a তে যদি বসাই, বসানোর পরে তাহলে তুমি এখানে কি করতে হবে, এই যে প্রথম টার্মে যখন তুমি x বসাবা, তার মানে হচ্ছে dx, তার মানে এই যে টার্মটা আছে সেটাকে একবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু t। তারপরে মাইনাস 3y মানে হচ্ছে 3 দিয়ে -3 দিয়ে এই y এর যে টার্মগুলো আছে সেগুলোকে গুণ করে সমান সমান 0 সেট করতে হবে। করার পরে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে দেখবা যে এরকম একটা এক্সপ্রেশন তুমি পাবা। এই যে এখানে এটা নিজেরাই করতে পারবা, জাস্ট সিম্পল সাবস্টিটিউশন এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট, আর কিছু না। তো এইখানে এই যে এরকম একটা রিঅ্যারেঞ্জ করার পরে এইরকম একটা টার্ম আসবে, ই টু দি পাওয়ার মাইনাস রুট 60 এর টার্মগুলো কমন নিলে সেটার কোএফিসিয়েন্ট থাকবে এটা, আর ই টু দি পাওয়ার প্লাস রুট 60 এটার
কোএফিসিয়েন্ট গুলো কমন নিলে সেটা থাকবে এটা সমান সমান 0, এরকম একটা এক্সপ্রেশন আসবে। এখন যেহেতু এই কথাটা এটা সত্য হতে হবে, যেহেতু আমরা বলে আসছি যে এক্স টি ওয়াই টি হচ্ছে এই সিস্টেমটার সলিউশন, তার মানে এই জিনিসটা সত্য হতে হবে এবং সেটা সকল টি এর জন্যই সত্য। এই যে এখানে যে টি আছে, টিটা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো টি এর ভ্যালু যাই হোক না কেন তোমার অলওয়েজ এই কম্বিনেশনটা 0 আসতে হবে। এখন তাহলে তুমি একটু ভালো করে এটার দিকে তাকাও, এই এক্সপ্রেশনটার দিকে, যে টি এর ভ্যালু যেহেতু যে কোনো কিছু হলেই 0 হবে। এখন টি এর ভ্যালু তুমি যাই বসাও না কেন, এই যে টার্মটা আছে ই টু দি পাওয়ার মাইনাস রুট 60 বা ই টু দি পাওয়ার রুট 60, এই টার্মগুলো কিন্তু কখনোই 0 হবে না। সবসময় ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ সেটা কি অলওয়েজ কি আসবে, 0 তো কখনোই আসবে না। বুঝা যাচ্ছে কিনা? জি স্যার, তো নন তাহলে নেগেটিভ। এই দুইটা যেহেতু কখনোই যে কোনো টি এর জন্য এই দুটো আসলে সম্ভব নয় 0 আসা, তার মানে আমাদের এই কম্বিনেশনটা যদি 0 হতে হয় তাহলে আলাদা আলাদা ভাবে এই ফ্যাক্টরটা 0 হতে হবে এবং এই ফ্যাক্টরটাও 0 হতে হবে, আলাদা আলাদা ভাবে দুইজনকে 0 হওয়া লাগবে, আদারওয়াইজ সম্ভব না। তো এই জন্যই আমরা বলতেছি যে উই মাস্ট হ্যাভ এই যে এই কোএফিসিয়েন্টটাও সমান 0 সেট করলাম এবং এই কোএফিসিয়েন্টটাও 0 সেট করলাম। তাহলে দুইটা থেকে আমরা কি পাচ্ছি, যে এই প্রথমটা থেকে পাচ্ছি c3 সমান সমান মাইনাস রুট 6/3 c1, আর দ্বিতীয়টা থেকে c4 সমান সমান এটা। তুমি চাইলে c1 এর জন্য সলভ করতে পারো, c1 c2 এর জন্য, যে c1 এর ভ্যালু তুমি c3 এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারো আর c2 এর ভ্যালু c4 এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারো, তাতেও কোনো অসুবিধা নাই। তো যেটাই করবা সেটাকে পরে সাবস্টিটিউট করে দিতে হবে। তাহলে ফাইনালি এই যে এখন সলিউশনটা তাহলে আমরা লিখবো যে এখানে যেহেতু আমরা c1 c2 সাপেক্ষ মানে দিয়ে হচ্ছে c3 c4 কে রিপ্রেজেন্ট করছি, সেই কারণে x অফ t যেটা সেটা c1 c2 যা ছিল তাই আছে, আর y অফ t সেখানে এই যে c3 এর জায়গায় লিখে দিচ্ছি দিস ওয়ান, এই মাইনাস রুট 6/3 ইন্টু c1, আর হচ্ছে c4 এর জায়গায় লিখে দিচ্ছি রুট 6/3 ইন্টু c2, বাকি যা ছিল তা তো ঠিকই আছে। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন কমপ্লিট হলো। আর নোট ওয়ান সেটা হচ্ছে যেটা বলছি যে c1 c2 জায়গায় তুমি c3 c4 দিয়েও লিখতে পারো, তখন এইখানে চেঞ্জটা হবে, আর এখানে c3 c4 যা ছিল তাই থাকবে, c3 c4 ই থাকবে, ঠিক আছে। আর আরেকটা যেটা ওই যে বলে আসছিলাম আমরা, যে তুমি দুইটাকেই এলিমিনেট না করে সরাসরিও বের করতে পারতা, তাহলে সরাসরি তোমার এই ওয়াই টি আমরা প্রথমে বের করছিলাম এক্স অফ টি, তাই তো? তো এই এক্স অফ টি যে সলিউশনটা বের করছিলাম সেটা ইউজ করে আমরা সরাসরি এই যে ওয়াই অফ টি যেটা ফাইনাল ফর্ম আছে এটা আমরা বের করতে পারি, অর্থাৎ এলিমিনেশন যদি আমরা দুইবার না করি। সেটা কিভাবে, এই এক্স অফ টি বের করার পরে এখানে আসো, এই যে এক্স অফ টি এই যে 3 নম্বরে যখন তুমি বের করে ফেললা যে এক্স অফ টি এর ফর্মুলা মানে সলিউশন এক্সপ্রেশনটা হচ্ছে এটা 3, এখন এই এক্স এর ভ্যালুটা তুমি এই 1 অথবা 2 যেটাতে সুবিধা হয় সেই যে কোনো একটাতে বসায় দিয়ে তুমি হচ্ছে y এর ভ্যালুটা বের করবা। তাহলে এখানে দেখো যে 1 নাম্বার ইকুয়েশন যেটা আছে সেটাতে কি বলা আছে dx - thrice y = 0, তাহলে আমার মনে হয় 1 নম্বরে বসালেই সুবিধা হয়, কারণ 1 নম্বরে বসালে তোমার আমাদের টার্গেট হচ্ছে এখন কি y বের করা, y টা আননোন, আমরা x টা জেনে গেছি। সো x এর ডেরিভেটিভ থাকলে আমরা ডেরিভেটিভ করতে অসুবিধা হবে না। বাট 1b তে তুমি যদি বসাও চাইলে 1b তে বসাও করতে পারো, বাট 1b তে বসাইলে যে এখানে dy আছে, সো আমার y টা তো আননোন, সো যখন আমি y টাকে বের করতে যাব তার মানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই x এর ভ্যালু বসায়ে x এর ভ্যালুটাকে এই পাশে নিয়ে বাম পাশে নিয়ে দেন হচ্ছে y এর এই যে d বাদ দেওয়ার জন্য ইন্টিগ্রেট করতে হবে, তাই না? তো ইন্টিগ্রেশন মানে তো ঝামেলা, তো দরকার নাই। তাহলে 1 নম্বরে যদি বসাও, 1 নম্বরে বসালে তাহলে কি আসে দেখো, 1 নম্বরে ওকে 1 নম্বরে dx মানে হচ্ছে ddt অফ x, তাহলে কি আসে বলো, c3 সরি x এর ভ্যালুটা বসাই c1 e টু দি পাওয়ার মাইনাস রুট 6 t, তারপর হচ্ছে প্লাস c2 e টু দি পাওয়ার রুট 6 t, ঠিক আছে। এটা হচ্ছে dx আর মাইনাস থ্রাইস y সমান সমান 0। এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশনে যদি আমি x এর ভ্যালু বসাই দিই, তাহলে এখন এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে মাইনাস রুট 6 c1 ই টু দি পাওয়ার মাইনাস রুট 6 t, তাই তো, প্লাস রুট 6 c2 ই টু দি পাওয়ার রুট 6 t, এটা হলো হচ্ছে ডেরিভেটিভ করলাম এই পুরো টার্মটাকে, সমান সমান 3y লিখে দিতে পারি আমি, মানে মাইনাস 3y ওটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে y সমান সমান কি আসে বলো,
সুতরাং y সমান সমান এখন কি 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাইলেই দেখো 3 দিয়ে ভাগ করে দিলে এই পাশে তো 3 থাকবে না, আর এই পাশে হয়ে যাবে কি এটার নিচে আসবে একটা 3 আর এখানে আসবে একটা 3। তাহলে দেখো তো আমাদের ওই অরিজিনাল ফাইনাল যে ওয়াইটা পাইছিলাম সেটা এটাই ছিল না, এই যে -√6/3 c1 আর এখানে √6/3 c2। বোঝা গেছে? তাহলে আমরা এই যে সরাসরি এক্স এর ভ্যালুটা যেটা পাইছিলাম সেটা ইউজ করে যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেন ওয়াইটা যদি বের করি, তাহলে আমাদের সরাসরি ওয়াইটা ফাইনাল ফর্মে চলে আসবে এবং দুইটা আননোন কনস্ট্যান্ট থাকবে। তখন আর তোমার ওই আলাদাভাবে কনস্ট্যান্ট গুলোর মধ্যে রিলেশন বের করতে হবে না। তো এই দুইটা মেথডই অ্যাপ্লিকেবল। তবে দেখবা অঙ্ক করতে গেলে যে কখনো মনে হবে যে দুইটাকে এলিমিনেট করে বের করাটাই ইজি, আবার কখনো দেখা যাবে হয়তো বা এভাবে বের করাটা ইজি হবে। এবং কোন ভ্যারিয়েবলটাকে আমরা এলিমিনেট করব সেটাও আসলে এই এই অবজারভেশনের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট। মানে যেই ভ্যারিয়েবলটাকে শুরুতে তুমি ভ্যানিশ করলে সুবিধা হবে সেটাকেই মানে ভ্যানিশ করা উচিত। তুমি যে কোনোটাকে করেই করতে পারো, বাট দেখবা যে কখনো কখনো হয়তো ওয়াই কে শুরুতে ভ্যানিশ না করে এক্স কে ভ্যানিশ করলে দেন এক্সটা ইউজ করে, সরি ওয়াইটা ইউজ করে এক্সটা বের করা ইজিয়ার। ঠিক আছে? এই ধরনের কেস হবে। তো এই জন্য ওই ভ্যানিশ করার সময় আন্দাজে কুন্দাজে না করে একটু অবজারভেশন করলে তাহলে দেখবা হয়তো তাড়াতাড়ি তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি আইডিয়াটা বোঝা গেছে, মানে স্টেপ গুলো বুঝতে পারছো। এখানে আরো দুইটা সিস্টেম দেয়া আছে, এই দুইটা প্রথমটা নিজেরা পারবা, দ্বিতীয়টাও নিজেরা পারবা, বাট দ্বিতীয়টা একটু কঠিন প্রথমটার চেয়ে। প্রথমটা যেটা সেখানে বলো দেখি যে কোন ভ্যারিয়েবলটাকে আগে ভ্যানিশ করবা, দেখি এটা কেউ বলতে পারি কিনা। স্যার ওয়াই কে। মানে তার মানে তুমি ওয়াই কে আগে ভ্যানিশ করে এক্স এর সলিউশনটা আগে বের করতে চাচ্ছ কেন? স্যার ইজিলি স্যার ওই এক এক থেকে 2 বিয়োগ করে দিলে তো স্যার, মানে যোগ করে দিলে স্যার না ওয়াই আমি চলে যেতেছে। ওইটা বলি নাই, মানে কোনটাকে যোগ করলে তাড়াতাড়ি ভ্যানিশ হয় সেটা দেখে ভ্যানিশ করতে বলি নাই বাবা। আমি বলছিলাম যে তুমি দুইটাকে ভ্যানিশ করেও সলভ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে একটু আগে আমি যেটা দেখালাম তুমি যদি দুইটাকে আলাদা আলাদা করে ভ্যানিশ করে দুইটা সলিউশন বের করো তখন তো তোমাকে আবার ওই কোফিশিয়েন্ট গুলোর মধ্যে রিলেশন বের করার জন্য আবার ওই দুইটাকে একটা ইকুয়েশনে সাবস্টিটিউট করতে হবে, দেন হচ্ছে c1 c2 c3 c4 এর মধ্যে রিলেশনটা বের করতে হবে। বুঝতে পারছো কিনা? আর যদি আমি একটা সলিউশন বের করে সেটাকে ইউজ করে দ্বিতীয় সলিউশনটা বের করি, এই যে একটু আগে যেমন দেখালাম যে এক্স অফ টিটাকে সাবস্টিটিউট করে যদি ওয়াই অফ টিটা বের করি, তাহলে সরাসরি আমার ওই c1 c2 এই টার্মেই ওয়াই এর সলিউশনটা বের হয়ে চলে আসে c1 c2 দিয়ে। তখন আর নতুন করে রিলেশন ফর্ম করতে হবে না c1 c2 c3 c4 এর মধ্যে। তো এখন ওই কথা মাথায় রেখে তুমি হচ্ছে এলিমিনেশনটা করলে এইখানে এই এই ফার্স্ট সিস্টেমে যে কাকে তুমি এলিমিনেশন করে কোন কোন সলিউশনটা প্রথমে বের করলে তোমার জন্য এই কাজটা সহজ হবে, অর্থাৎ দ্বিতীয় মেথডটা তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। আমার কথা বুঝাইতে পারছি? তোমরা কি এইটা বুঝছো যে আমি দুইটা অ্যাপ্রোচ দেখাইছি, এই যে এক্স টি ওয়াই টি, আমার তো দুইটা ফাংশন বের করতে হবে তাই না, এক্স অফ টি একটা ওয়াই অফ টি একটা, যেহেতু দুইটা আননোন আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টি। এখন এক্স অফ টি আর ওয়াই অফ টি এই আগে যে এক্সাম্পলটা আমি দেখালাম সেখানে যে এই দুইজন বের করার দুইটা প্রসিডিউর দেখাইছি, সেটা বুঝতে পারছো কিনা? স্যার তাহলে স্যার ওয়াই কে ভ্যানিশ করা লাগবে স্যার। হ্যাঁ, ওয়াই কে ভ্যানিশ করলে কি সুবিধা সেটাই বলো, যে কি কি সুবিধা স্যার হয়। ওই ওয়াই কে ভ্যানিশ করলে স্যার এক্স এর যেই মানটা ওইটা যদি দ্বিতীয় সমীকরণে বসায় ডেরিভেটিভ করি তাহলে হ্যাঁ, ডাইরেক্টলি ওয়াই এর মান এক্স্যাক্টলি পাওয়া যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই জানতে চাচ্ছিলাম যে এই তুমি এই দুইটা ইকুয়েশন থেকে তুমি যদি ওয়াই কে প্রথমে ভ্যানিশ করে এক্স অফ টি টা আগে বের করো, দেন দ্বিতীয় ইকুয়েশনটার দিকে তাকালে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু ওয়াই এর কোনো ডেরিভেটিভ টার্ম নাই, সো এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই সমান সমান ওয়াই সমান সমান হাফ হাফ ইন্টু কত আসে ডি মাইনাস থ্রি এক্স, নাকি? দেখো তো দ্বিতীয় ইকুয়েশন থেকে এটা লেখা যায় না? জি স্যার। তার মানে এখানে আমি যখন এই এক্স এর ভ্যালুটা যদি আমার জানা থাকে তাহলে এই এক্সটা এখানে জাস্ট বসায় দিয়ে, বা এটাকে এভাবেও লিখতে পারি হাফ ইন্টু ডিএক্স মাইনাস থ্রি এক্স,
ঠিক আছে? তো এটাই হচ্ছে y এর সেকেন্ডটা থেকে এটাই লেখা দিতে পারি আমরা। তাহলে এখানে জাস্ট x এর ভ্যালুগুলো বসায় দিয়ে ডেরিভেটিভ করলে তারপরে যোগ বিয়োগ করলেই আমার ইজিলি y টা বের হয়ে যাবে। তো এইখানে তাহলে আমি যদি শুরুতে y টা ভ্যানিশ করি, x টা বের করি তাহলে আমার ইজিয়ার হবে। আর তুমি চাইলে প্রথমে x ভ্যানিশ করে y ও বের করতে পারো, y অফ t টা বের করতে পারো। তাতেও অঙ্ক হবে, হবে না তা না, কিন্তু তখন আরেকটু দেখবা যে লেন্দি হবে। সময় বেশি লাগবে বা একটু ক্যালকুলেশন গুলো একটু কমপ্লিকেটেড হবে এই আর কি। ঠিক আছে? y অফ টি টা বের করে দেন তুমি y অফ টি টার সেকেন্ড ইকুয়েশনে বসায়ও তো x বের করতে পারবে, বাট সেক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন আসলেই তো সমস্যা, এই জন্য বললাম আর কি। তো এই জন্য যে সহজে এলিমিনেট করা যায় সেইটা দেখতে দেখতে বলি নাই, দেখতে হবে যে কোনটাকে এলিমিনেট করে কোনটা শুরুতে বের করলে সেটা ইউজ করে আমি অন্যটা তাড়াতাড়ি ইজিলি বের করতে পারবো। তাহলে আমার আর ওই চারটা কনস্ট্যান্টের মধ্যে রিলেশনটা আলাদাভাবে ইয়া করার দরকার নাই, ডিরাইভ করার দরকার নাই। ঠিক আছে? যে এই কাজটা আর করার দরকার নেই, স্টেপ 6 এ যে কাজটা করছি আমরা, স্টেপ 6 যেটা, এই কাজটা তাহলে তোমার করতে হচ্ছে না। তুমি সরাসরি এই y এর ফর্মটা এই ফাইনাল ফর্মে পেয়ে যাবা যদি x অফ t ইউজ করে y অফ t বের করো, বা y অফ t ইউজ করে যদি x অফ t বের করো, একই কথা। আর যদি তুমি আলাদা আলাদা ভাবে এলিমিনেশন করে বের করো তখন আবার ওই 6 নাম্বার স্টেপটা তোমাকে করতে হবে। আচ্ছা, এখন যেটা আসতেছে এই যে এই সিস্টেম যেটা, এইটা একটা দেখো এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে এখানে একটা নন হোমোজেনাস টার্ম আছে, তার মানে টি এর একটা ফাংশন আছে। তো ভয় পাওয়ার কিছু নাই, এখানেও আমরা তোমরা নর্মালি অ্যাপ্রোচ করবা, অর্থাৎ এই সিস্টেমটাকে আগে কি করতে হবে, ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে লিখবো, তাই না? তাহলে ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে লিখলে সিস্টেমটা কিরকম হবে বলো? প্রথমে হবে ডি মাইনাস 4, কারণ এখানে আছে ফার্স্ট ডেরিভেটিভ আর এখানে আছে -4, তাহলে d -4 ইন্টু এক্স, আর প্লাস এখানে হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ, তার মানে কি ডি স্কোয়ার ওয়াই সমান সমান টি স্কোয়ার। আমি বলছি যে টি এর যত যা কিছু টার্ম সেগুলো সব ডান দিকে থাকবে। তারপরে এই সেকেন্ড ইকুয়েশনটাকে যদি লিখি তাহলে সেটাকে লেখা যাবে ডি প্লাস 1 ইন্টু এক্স প্লাস ডি ওয়াই সমান সমান 0। তাহলে এই হচ্ছে আমাদের ওই জেনারেল ফর্মে লিখলাম ডিফারেনশিয়াল অপারেটর ইউজ করে, দেন হচ্ছে তুমি এটাকে এলিমিনেট করবা। তো যেটাকে এলিমিনেট করো, এখানে আসলে আলাদা আলাদা করে এলিমিনেট করলেই বোধহয় সুবিধা হবে, কারণ এখানে সবগুলোর মধ্যেই ডিটি আছে। সো আলটিমেটলি তেমন কোনো লাভ নেই। সো এখানে প্রথমে যদি আমরা হচ্ছে এক্সটাকে এলিমিনেট করতে চাই, তাহলে কিভাবে করতে হবে বলো দেখি? জাস্ট যে কোনো একজন বলো দেখি, যে আমি এক্সটাকে এলিমিনেট করতে চাচ্ছি তাহলে কি কি অপারেশন করতে হবে। প্রথম ইকুয়েশনটা তার উপরে কি অপারেশন করতে হবে, দ্বিতীয়টার উপরে কি অপারেশন করতে হবে? একেবারে ইজি প্রথমটা তো। d হ্যাঁ, প্লাস 1 পরটা d মাইনাস 4। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথম ইকুয়েশনটাকে ডি প্লাস 1 দিয়ে অপারেশন চালাতে হবে। তার মানে ডি প্লাস 1 দিয়ে এখানেও আসবে, তারপরে এখানেও আসবে একটা ডি প্লাস 1, মানে গুণ করতেছি না আমি, ডি প্লাস 1 যেহেতু একটা অপারেটর, অপারেটর দিয়ে অপারেশন করবো। আর এখানেও তাহলে টি স্কোয়ারের আগে আসবে ডি প্লাস 1 ইন্টু, না ঠিক, ডি প্লাস 1 অন টি স্কোয়ার। তাহলে এই সবগুলো এখানে যেহেতু আমরা দেখাইছিলাম যে এই যে কি বলে ডিফারেনশিয়াল অপারেটর গুলো, এগুলো হচ্ছে একটা আরেকটাকে তুমি চাইলে ঘুরায় লিখতে পারো। তারা হচ্ছে কমিউটেটিভ। ডি প্লাস 1 ইন্টু ডি মাইনাস 4 যে কথা, ডি মাইনাস 4 ইন্টু ডি প্লাস 1 একই কথা। এবং এখানে যে ফাংশনই থাকুক না কেন, এফ এফ যে কোনো একটা ফাংশন যদি থাকে, তাহলে তুমি আগে এটা করলে যা পাবা এইভাবে করলেও সেম রেজাল্ট আসবে। এটা আসলে কমিউটেটিভ। তো পরের ইকুয়েশনটাকে হচ্ছে ডি প্লাস 1 যেহেতু আছে, এটাকে ডি মাইনাস 4 অ্যাপ্লাই করতে হবে। তাহলেই আমি দেখতে পাচ্ছি যে এই যে এই টার্মটা সেম চলে আসতেছে। তখন এটা বিয়োগ করলে এই এক্স গুলো ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে তাহলে ডি এর সাথে কি আসবে, ডি এর সাথে আর একটা ডি মাইনাস 4 আসবে ডি এর আগে। ঠিক আছে? আর জিরোকে তো ডি মাইনাস 4 এটা জিরোর উপরে অ্যাপ্লাই করলে জিরোই হয়। আর ডি প্লাস 1 টি স্কোয়ারের উপরে অ্যাপ্লাই করলে কি আসবে বলো? টি স্কোয়ারের উপরে ডি প্লাস 1 অ্যাপ্লাই করলে ভ্যালুটা কত হবে? টুয়াইস টি প্লাস টি স্কোয়ার, নাকি? এটা বোঝা যায় তো? জি স্যার। আচ্ছা, অর্থাৎ ডি অফ টি স্কোয়ার একবার আর প্লাস 1 ইন্টু টি স্কোয়ার। তো ডি অফ টি স্কোয়ার মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, টুয়াইস টি হবে। আচ্ছা,
তো এরপর তোমার যে y এর যে ইকুয়েশনটা থাকবে, দেখবা যে ফাইনালি y এর ইকুয়েশনটা আসছে, মানে x টেক্স ভ্যানিশ হয়ে এরকম একটা ইকুয়েশন আসবে, d কিউব প্লাস 4d ইন্টু y সমান সমান t স্কোয়ার প্লাস 2t, এরকম একটা ইকুয়েশন আসবে ফাইনালি এক্স গুলো ভ্যানিশ হয়ে যাওয়ার পর। তো এই ইকুয়েশনটা তো সিঙ্গেল একটা ইকুয়েশন ইন টার্মস অফ ওয়াই এন্ড টি, সিঙ্গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেটা হচ্ছে যেহেতু নন হোমোজিনিয়াস, তো এটাও তোমরা সলভ করতে পারবে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নন হোমোজিনিয়াস। তার মানে আমাদের আইদার আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট ইউজ করতে হবে, না হলে মানে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টের মধ্যে আবার দুইটা অ্যাপ্রোচ আছে, সুপারপজিশন আছে, তারপরে হচ্ছে অ্যানিহিলেটর অ্যাপ্রোচ আছে, অ্যানাহিলেটর সুপারপজিশন, যে কোনোটা ইউজ করতে পারো। তারপরে ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে পারো, যেটা তোমার সুবিধা, ঠিক আছে। তো সোজা কথায় এখানে y এর একটা যে কমপ্লিমেন্টারি ফাংশন বের হবে yc, প্রথমে এটাকে 0 ধরে দেন হচ্ছে yp বের করতে হবে, দুটাই বের করতে হবে যেহেতু এখানে নন হোমোজেনাস টার্ম আছে। তো এটা তো আর এখন নতুন করে দেখানোর কিছু নাই। তার মানে এর আগে আমরা যে সিঙ্গেল অঙ্ক করে আসছি, ওই সিঙ্গেল একটা অঙ্ক এই এই বড় অঙ্কটার একটা পার্ট, ঠিক আছে। সো বুঝতেই পারতেছো পরীক্ষায় কেন সময় থাকে না, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পরীক্ষায় কেন সময় থাকে না। তো এইখানে y এর জন্য সলভ করার পরে yc টা পাবা, আমি জাস্ট বলে দেই, নিজেরা করে চেক করে দেখো। yc টা আসবে হচ্ছে c1 প্লাস c2 cos twice t প্লাস c3 sin twice t, এটা আসবে হচ্ছে তোমার yc কমপ্লিমেন্টারি ফাংশন। আর yp টা তুমি যে কোনো মেথডেই বের করো, yp টা আলটিমেটলি আসবে হচ্ছে 1/12 t কিউব প্লাস 1/4 t স্কোয়ার মাইনাস 1/8 t, এটা আসবে হচ্ছে yp। তাহলে y সমান সমান হবে yc প্লাস yp। সলিউশন কি শেষ হয়ে গেছে? এখনো হয় নাই, কেবলমাত্র একটা সলিউশন বের হইছে, yt বের হইছে, এখনো x অফ t বের করা হয় নাই। তো একইভাবে আবার y টাকে ভ্যানিশ করে x বের করবা। এখানে আসলে yt টাকে ইউজ করে এই দুইটা যে ইকুয়েশন দেয়া আছে সেখান থেকে আসলে কোনোটার থেকেই খুব ইজিলি মনে হয় না x বের করা যাবে। সো ভ্যানিশ করে বের করাটাই বোধহয় ইজি। এখানে দুটো ইকুয়েশনের দিকে যদি তাকাও, এই যে দুটো ইকুয়েশনের মধ্যে আসলে y এর ভ্যালু বসায় দিয়ে দেন x বের করা, দুইটা কোনোটা থেকেই খুব বেশি ইজি হবে না, দুটাতেই x এর উপরে ডেরিভেটিভ আছে, সো ঝামেলা হবে। তো তার চেয়ে তুমি হচ্ছে এলিমিনেট করে যদি আবার x বের করো, দেন ওইখানেও দেখবা যে x এর একটা নন হোমোজেনাস ইকুয়েশন আসছে এরকম y এর মতোই, সেটাকে সলভ করবা, xc বের করবা, xp বের করবা। তারপরে যেহেতু দুইবার আমরা এলিমিনেট করে বের করছি, সুতরাং আমাদের যে স্টেপ 6 যেটা, যে দুইটা সলিউশন কি যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিয়ে আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্ট গুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। তো এটা এক্স্যাক্টলি এটা আসলে বইয়ের এক্সাম্পলে করা আছে, রোজনের বইতে এক্সাম্পল 2, ওখান থেকে তোমরা দেখে নিও। অবশ্যই হাতে কলমে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে বইয়ে অঙ্কের যে সাইজ সেটা দেখে তুমি কখনো আন্দাজ করতে পারবে না যে তোমার এই অঙ্কটা পরীক্ষায় করতে কতক্ষণ লাগবে। বইয়ে দেখবা যে অনেকগুলো লাইন স্কিপ করে বলে দিছে যে এটাকে রিঅ্যারেঞ্জ করলে এই লাইনটা পাওয়া যায়। এই কারণে বইয়ের সলিউশনের সাইজটা অনেক ছোট, মনে হচ্ছে আধা পৃষ্ঠা অঙ্কটা। তো এটা তো করতে বেশি সময় লাগবে না, বাট বইয়ের আধা পৃষ্ঠা মানে তোমার মিনিমাম 3 পৃষ্ঠা, ঠিক আছে। কারণ তুমি তো আর ওইভাবে লিখতে পারবে না যে এটাকে সিম্পলিফাই করে সরাসরি এই লাইন পাওয়া যায়, ওটা তো আর তুমি মুখস্থ করে লিখতে পারবে না। সো তোমাকে তো ওই সিম্পলিফিকেশন গুলো দেখাতে হবে, লাইন বাই লাইন করতে হবে, দেখবা যে তোমার ওই বইয়ের আধা পৃষ্ঠার অঙ্ক তোমার 3 পৃষ্ঠা হয়ে গেছে। তো এই জন্য নিজেরা যখন খাতা কলমে অঙ্কগুলো করবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার একটা অঙ্ক করতে কত সময় লাগতেছে। আচ্ছা, তো এখন আমরা এই যে সিস্টেম পড়লাম সেই সিস্টেম দিয়ে একটা ছোট একটা অ্যাপ্লিকেশন দেখি, ইন্টারকানেক্টেড ফ্লুইড ট্যাঙ্কস। আমাদের এই যে সল্ট ব্রাইন সলিউশনের কতগুলো প্রবলেম ছিল ফার্স্ট অর্ডার ইকুয়েশনের অ্যাপ্লিকেশনে আমরা দেখছিলাম যে একটা ট্যাঙ্কি থাকে, তারপরে একদিক থেকে পানি বা লবণাক্ত পানি যেটাই হোক দেয়া হয়, আরেক দিক দিয়ে বের করে দেয়া হয়, দেন আলটিমেটলি আমাদের বের করতে হয় যে তাহলে ওই যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে একটা সার্টেন টাইম পর কি পরিমাণ লবণ থাকবে বা হোয়াটএভার, এই ধরনের অনেকগুলো অঙ্ক আমরা করছিলাম, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এই জিনিসটাকে আরেকটু কমপ্লিকেটেড করা হয়েছে, দুইটা ট্যাঙ্ক ইউজ করা হয়েছে দেখো, এবং ইন্টার কানেক্টেড, তার মানে এই যে ট্যাঙ্ক গুলো তোমার আছে সেগুলো ইন্টার কানেক্টেড হবে, তাদের মধ্যে আবার এক বা একাধিক পাইপ দিয়ে তারা ইন্টার কানেক্টেড থাকবে।
তো এখানে দুইটা মানে ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, পরীক্ষায় দুইটা দিয়ে আসবে এরকম কোনো কথা নাই, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, যাই থাকুক না কেন। তোমাদের মেইন আইডিয়াটা যদি তুমি বুঝতে পারো, প্রিন্সিপালটা যে কিভাবে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বা সিস্টেমটা ডিরাইভ করতেছি, এটা বুঝতে পারলে দেন তোমার ওই ট্যাঙ্কি কয়টা আছে সেটা কোনো সমস্যা না। তো এখানে যেটা দেয়া আছে সেটা দেখো যে দুইটা ট্যাঙ্ক দেওয়া আছে এ আর বি। এ এবং বি বলা হয়েছে এই দুইজন দুইটা পাইপ দিয়ে আবার ইন্টারকানেক্টেড। তো এ এর মধ্যে আবার এদিক থেকে আরেকটা পাইপ আছে, আর বি তে আবার এদিকে একটা পাইপ আছে, মানে আউটফ্লো আর এটা হচ্ছে ইনফ্লো। তো দুইটা এই ট্যাঙ্কেরই তোমার কি বলে, মানে ধারণ ক্ষমতা যেটা আর কি, ঠিক আছে, ক্যাপাসিটি হচ্ছে 24 লিটার। দুইটা ট্যাঙ্কেই 24 লিটার পর্যন্ত সলিউশন রাখা যায়। এখন প্রথম ট্যাঙ্কি যেটা এ, সেখানে 6 লিটার পার মিনিট, প্রতি মিনিটে 6 লিটার করে ফ্রেশ ওয়াটার, তার মানে হচ্ছে যেই ওয়াটারে কোনো লবণ টবণ নাই, ঠিক আছে। আচ্ছা, তো ফ্রেশ ওয়াটার এদিক থেকে পাস করা হচ্ছে, ইনপুট দেয়া হচ্ছে এ ট্যাঙ্কিতে। আচ্ছা, এখন এর সাথে আবার বি ট্যাঙ্কিটা দুইটা নল দিয়ে কানেক্টেড, দুইটা পাইপ দিয়ে। একটা পাইপ দিয়ে হচ্ছে প্রতি মিনিটে 8 লিটার করে দ্রবণ। এই 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 যে এর মধ্যে তোমার আগে থেকে লবণ রাখা ছিল, ঠিক আছে। এই যে দেখো এক্স অফ জিরো এক্স নট কেজি, এই যে কথাটা লেখা আছে, এটার মানে হচ্ছে এক্সটা হচ্ছে অ্যামাউন্ট অফ সল্ট, মানে কয় কেজি লবণ আছে, ঠিক আছে। তো এক্স অফ জিরো মানে কি, এক্স অফ জিরো মানে হচ্ছে সময়ের শুরুতে, অর্থাৎ টি ইকুয়ালস টু জিরোতে, অর্থাৎ এই সিস্টেম চালু করছে যখন, সেই চালু করার আগ মুহূর্তে এক্স অফ টি ইকুয়ালস টু জিরোতে এক্স অফ জিরো, অর্থাৎ ওই শুরুতে লবণের পরিমাণ কয় কেজি ছিল সেটা বলে দিছে, যে ধরে নাও সেটা এক্স নট কেজি ছিল। এক্স নট এর ভ্যালু 5 কেজি হতে পারে, 10 কেজি হতে পারে, হোয়াট এভার। এক্স নট কেজি পরিমাণ লবণ এখানে ছিল শুরুতে। আর এই যে সেকেন্ড ট্যাঙ্কি যেটা, সেটাতে এই সময়ের শুরুতে টি ইকুয়ালস টু জিরোতে ওয়াই অফ জিরো, এটা হচ্ছে ওয়াই নট কেজি। সেকেন্ড ট্যাঙ্কিতে যেই কি পরিমাণ লবণ ছিল সেটাকে আমরা বলছি ওয়াই অফ টি। যে কোনো সময় টিতে লবণের পরিমাণ কয় কেজি সেটা হচ্ছে ওয়াই অফ টি দ্বারা এক্সপ্রেস করতেছি, এই ভ্যারিয়েবল দ্বারা। আর এর বেলায় সেটা হচ্ছে এক্স অফ টি দ্বারা এক্সপ্রেস করতেছি। এটা হচ্ছে লবণের পরিমাণ, খেয়াল রাখো। তো ওয়াই অফ টিটা আমরা সময়ের শুরুতে দেয়া আছে, বিতে ওয়াই নট কেজি লবণ রাখা ছিল। তো এখন যেটা হচ্ছে যে যখন এখান দিয়ে পানি ইনপুট হবে 6 লিটার পার মিনিটে, প্রতি মিনিটে 6 লিটার করে পানি ঢুকবে এবং সেটা এখানে নাড়ানো হবে। এটা এখানে যখন নাড়ানো হবে তখন সেটা ওই লবণাক্ত হবে, লবণাক্ত পানি তৈরি হবে, দ্রবণ তৈরি হবে। সেই দ্রবণটা প্রতি মিনিটে 8 লিটার করে এই পাইপ দিয়ে আবার বি ট্যাঙ্কিতে যাচ্ছে। সেখানে গিয়ে আবার এখানে যে লবণ আছে সেটার সাথেও আবার মিক্স হচ্ছে, ঠিক আছে। তো সেখানেও আবার দ্রবণটা তাহলে ঘনত্ব চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারতেছো। এখানে যখন ফ্রেশ ওয়াটার যখন ঢুকতেছে সেটার মধ্যে লবণের ঘনত্ব কত, 0, সেখানে তো কোনো লবণ নাই। বাট এখানে যখন এ ট্যাঙ্কিতে আসতেছে পানিটা, তখন সেখানে একটা লবণের কনসেন্ট্রেশনটা অবশ্যই বাড়তেছে, এবং যেহেতু এখানে আগে থেকে কিছু লবণ রাখা আছে। তো সেই দ্রবণটা আবার বিতে যাচ্ছে, সেখানে আবার হয়তো কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে, বাট এটা নিয়মিত নাড়ানো হচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে বি ট্যাঙ্কি থেকে আবার 2 লিটার প্রতি মিনিটে এদিকে আবার এ ট্যাঙ্কিতে আবার ফ্লো করা হচ্ছে, ঠিক আছে, এই দ্রবণটা। আর এই যে বি এর একেবারে ডান দিকে যে নলটা আছে সেটা দিয়ে আবার প্রতি মিনিটে 6 লিটার করে দ্রবণ বের করে দেয়া হচ্ছে। তো তাহলে আলটিমেটলি চিন্তা করো যে এই যে সিস্টেমটা, আমার টোটাল যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা আলটিমেটলি সেখানে কোনো মানে দ্রবণ বাড়বে না কমবে, নাকি একই রকম থাকবে দুইটা ট্যাঙ্কিতে দ্রবণের পরিমাণ? কথা বলে না কেন? আমি বলতে চাচ্ছি এ এবং বি ট্যাঙ্কিতে দ্রবণের পরিমাণ 24 লিটার করেই থাকবে নাকি বাড়বে কমবে? স্যার একই থাকবে। হ্যাঁ, একই থাকবে, কারণ হচ্ছে ফ্লো, রেট অফ ইনফ্লো আর রেট অফ আউটফ্লো কিন্তু আলটিমেটলি সেম। এই ট্যাঙ্কিতে একটা পাইপ দিয়ে 6 লিটার করে ঢুকতেছে প্রতি মিনিটে, আর বের হচ্ছে কত, এখানে 8 লিটার করে বের হচ্ছে, এখানে আবার 2 লিটার ঢুকতেছে, তার মানে +6 -8 +2, ইনপুটের জন্য প্লাস, আউটপুটের জন্য মাইনাস। তাহলে আলটিমেটলি আমার আসলে নেট গেইন হচ্ছে 0, তার মানে 24 লিটারই থাকবে। একইভাবে বি এর বেলাও দেখবা যে +8, আর এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -2, সরি -6, তার মানে আলটিমেটলি নেট গেইন হচ্ছে 0। তাহলে এ আর বি ট্যাঙ্কিতে আলটিমেটলি 24 লিটার দ্রবণই থাকবে।
কিন্তু তাহলে ঘটনাটা কি ঘটবে? তুমি যখন এই সিস্টেমটা অনেকক্ষণ ধরে চালাবা, তাহলে আলটিমেটলি ঘটনা কি ঘটবে বলো তো? মানে দ্রবণের পরিমাণ তো সেম থাকবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে লবণের যে ঘনত্ব, কারণ লবণের পরিমাণ তোমার এখানে শুরুতে ছিল এক্স নট আর এখানে ছিল ওয়াই নট কেজি। তো তুমি তো ফ্রেশ ওয়াটার কনস্ট্যান্টলি সাপ্লাই করে যাচ্ছ, ফ্রেশ ওয়াটার। তাহলে আলটিমেটলি লবণের ঘনত্ব একটা দীর্ঘ সময় পরে এ এবং বি, বি যে ট্যাঙ্কি আছে এই দুটাতেই লবণের ঘনত্ব কত হওয়া উচিত? কি মনে হয়? when t tends to infinity, সময় যখন অনেকক্ষণ গড়াবে, তখন এ ট্যাঙ্কিতে এবং বি ট্যাঙ্কিতে এই দুইটা ট্যাঙ্কে লবণের পরিমাণ বা ঘনত্ব কত হওয়া উচিত? স্যার 0। হ্যাঁ, জিরোর দিকে যাওয়া উচিত। টি টেন্স টু ইনফিনিটি হলে এক্স অফ টি যেটা লবণের পরিমাণ সেটাও জিরোর দিকে যাওয়া উচিত। আমাদের কমন সেন্স তাই বলে। ওয়াই অফ টিটাও, কারণ আমি নিয়মিত ফ্রেশ ওয়াটার সাপ্লাই করতেছি। এটা তো, এটার মধ্যে তো কোনো লবণ নাই। তো এখানে আস্তে আস্তে এই দ্রবণ তৈরি হবে, দ্রবণের মধ্যে ঘনত্ব কমতে 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 একসময় আসলে লবণগুলো সব এই যে এখান দিয়ে দ্রবণটা বের হয়ে যাবে। আলটিমেটলি লবণের ঘনত্ব জিরোর দিকে যাবে। টি টেন্স টু ইনফিনিটি হলে এক্স অফ টি ওয়াই অফ টি জিরোর দিকে যাবে। দেখো এখনো আমরা কিন্তু এক্স অফ টি ওয়াই অফ টি এর ফর্মুলা জানি না, ঠিক আছে? কিন্তু আমরা অলরেডি গেস করে ফেলছি যে আসলে এক্স অফ টি ওয়াই অফ টি এর সলিউশন যেরকমই হোক, এই টি টেন্স টু ইনফিনিটি হলে তার এইরকম হওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এখানে কাজটা হচ্ছে যে ফাইন্ড, এই যে কই গেল, ডিটারমাইন দা মাস অফ সল্ট ইন ইচ ট্যাঙ্ক এট টাইম টি গ্রেটার দেন 0। তোমার এখানে দেয়া আছে টি ইকুয়ালস টু 0 তে কি পরিমাণ লবণ আছে সেটা দেয়া আছে দুইটা ট্যাঙ্কে। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে টি যখন সাম টাইম লেটার, যে ধরো টি ইকুয়ালস টু 5 মিনিট বা 1 ঘন্টা, তখন তোমার এক্স অফ টি কত আর ওয়াই অফ টি কত, লবণের পরিমাণ কত। তার মানে আমাদের এক্স অফ টি এর ফর্মুলাটা জানতে হবে, ওয়াই অফ টি এর ফর্মুলাটা জানতে হবে। তো এক্স অফ টি এটা একটা আননোন ফাংশন অফ টি, ওয়াই অফ টিও হচ্ছে একটা আননোন ফাংশন অফ টি। তাহলে আমাদের যেটা করতে হবে যে একটা ডিফারেনশিয়াল সিস্টেম সলভ করতে হবে। একটু আগে যে আমরা যেমন ডিফারেনশিয়াল সিস্টেম, একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এক্স অফ টি ওয়াই অফ টি বের করছিলাম, এখানেও আসলে তাই হবে। তো সেটার জন্য আগে আমাদের এই সিস্টেমটা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে মানে গভর্ন হচ্ছে বা ফলো করতেছে, সেই দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আগে আমাকে সেট আপ করতে হবে। তো সেই সেট আপটা একটু দেখো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সেট আপটা যদি বুঝতে পারো তাহলে তুমি দুইটা ট্যাঙ্ক হোক তিনটা ট্যাঙ্ক হোক সবগুলোই বুঝতে পারবা। এখানে আমি ফাইনাল ইয়াটা দিয়ে রাখছি, এটা আসলে নেগেলের বইয়ের একটা এক্সাম্পল। তো এই সিস্টেমটা হচ্ছে এই যে এটা আসবে dx বাই dt সমান সমান দিস আর dy বাই dt সমান সমান দিস। এটা কিভাবে আসে সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি এখন। আচ্ছা দেখো, আমাদের এখানে x অফ t টাকে আমরা কি ধরছি, যে মাস অফ সল্ট ইন দ্য ট্যাঙ্ক এ, মানে এ ট্যাঙ্কে কি পরিমাণ লবণ আছে, কয় কেজি লবণ আছে, এটার ইউনিট হচ্ছে কেজি, ঠিক আছে? তো তাহলে dx বাই dt যেটা, সেটা আসলে কি? dx বাই dt টা হচ্ছে সময়ের সাথে সাথে এ ট্যাঙ্কিতে লবণের পরিবর্তনের হার, লবণের ভর মানে কেজি কয়, এটার পরিবর্তনের হার, তাই তো? এখন এটা মনে আছে কিনা দেখো, এই যে একটা ট্যাঙ্কের জন্য যখন করাইছিলাম, এটার ফর্মুলা লিখছিলাম যে এটা সমান সমান হবে ইনপুট রেট অফ সল্ট, ইনপুট রেট অফ সল্ট মাইনাস আউটপুট রেট অফ সল্ট। সল্টের ইনপুট রেট মাইনাস সল্টের আউটপুট রেট, কি হারে, কয় কেজি হারে ঢুকতেছে লবণ আর কয় কেজি হারে বের হয়ে যাচ্ছে, এই দুইটার বিয়োগফলই তো তোমার হচ্ছে লবণের পরিবর্তনের হার ওই এ ট্যাঙ্কিতে, তাই না? তো এবং এরপরে আবার বলছিলাম যে এই ইনপুট রেট অফ সল্ট এটাকে আমরা লিখতে পারি যে ইনফ্লো ইনফ্লো রেট, এটা হচ্ছে ইনফ্লো রেট, ইনফ্লো ইনফ্লো রেট ইনটু concentration, concentration in inflow।
কথা বোঝা যাচ্ছে কিনা, যে ইনপুট রেট অফ সল্ট আমাদের এখানে কিন্তু যে রেটটা দেয়া আছে সেটা কিন্তু ইনপুট রেট অফ সল্ট না, সেটা হচ্ছে যে যে পরিমাণ দ্রবণ বা যে পরিমাণ পানি, যে 8 লিটার পার মিনিট বা হচ্ছে 2 লিটার পার মিনিট, তুমি যে কটাই এখানে দেয়া আছে সবগুলো আসলে হচ্ছে যে দ্রবণ বা পানির কি হারে প্রতি মিনিটে কয় লিটার করে দ্রবণ বা পানি ইনপুট হচ্ছে বা আউটপুট হচ্ছে। বাট আমাদের দরকার হচ্ছে ইনপুট রেট অফ সল্ট, প্রতি মুহূর্তে কয় কেজি করে সল্ট ঢুকতেছে, লবণ ঢুকতেছে বা বের হচ্ছে প্রতি মুহূর্তে। তো এখন সেটার জন্য তাহলে আমাদের যেটা যে ফর্মুলা ছিল যে ইনফ্লো রেট, এই ফ্লো এর যে রেট আছে সেটাকে গুণ করতে হবে যে ওই ফ্লোতে কি পরিমাণ লবণের ঘনত্ব। তাহলে এই যেমন চিন্তা করো যে প্রথমে 6 লিটার করে এখানে পানি ঢুকতেছে, ফ্রেশ ওয়াটার, তাহলে ইনফ্লো রেট হচ্ছে 6 লিটার পার মিনিট। আচ্ছা, এখানে আমি ফর্মুলাটা কমপ্লিট করি নাই, এখানে পরে এখানে মাইনাস হবে, আবার একইভাবে যে আউটফ্লো রেট অফ সল্ট, এটার জন্য কি আসবে, আউটফ্লো রেট ইনটু কনসেন্ট্রেশন ইন দ্য আউটফ্লো, ওই কথাটা বুঝতেই পারতেছো, সেম ওয়েতে একই জিনিস হবে। তো ওটা লিখলাম না। এখন এখানে যেটা আছে যে প্রথমে ইনফ্লো রেট, যে ফ্রেশ ওয়াটারের যেটা, সেটা যদি চিন্তা করি, সেটার ক্ষেত্রে দেখো 6 লিটার পার মিনিট করে হচ্ছে ইনফ্লো হচ্ছে প্রতি মিনিটে। আর কনসেন্ট্রেশন ইন দ্য ইনফ্লো, এই ইনফ্লোতে কনসেন্ট্রেশন কত, যেহেতু এটা ফ্রেশ ওয়াটার, তার মানে এখানে কোনো লবণ নাই, তো ঘনত্ব, লবণের ঘনত্ব ইনফ্লোতে এখানে 0, তাহলে 0 কেজি পার লিটার, প্রতি লিটারে কয় কেজি করে লবণ আছে সেটাই তো লবণের ঘনত্ব। ঘনত্বকে তো আমরা এভাবে চিন্তা করি, তাই না? ঘনত্ব যে ওই যে ভর ডিভাইডেড বাই আয়তন, তাই না? তাহলে প্রতি, এখানে যেহেতু ফ্রেশ ওয়াটার, তাহলে প্রতি কেজি, প্রতি লিটারে 0 কেজি করে লবণ আছে, এই কারণেই আমরা লিখলাম কনসেন্ট্রেশন হচ্ছে 0 কেজি বাই লিটার। তাহলে এখানে দেখো 0 দিয়ে গুণ করলে আলটিমেটলি 0 হবে, আর এখানে লিটার, হ্যাঁ এখানে কি আমি ভুল লিখছি, লিটার না ঠিকই আছে, লিটার লিটার ক্যান্সেল হয়ে যায়, তার মানে কি আসে যে প্রতি, এই যে ইনফ্লোটা আছে, এই ইনফ্লোতে প্রতি মুহূর্তে আসলে কোনো লবণই ইনপুট হচ্ছে না, 0, যেহেতু গুণ করলে 0 হয়ে যাবে। আচ্ছা, তো এই একটাই তো শেষ না, এখানে এর বেলায় আরেকটা ইনপুট আছে, আরেকটা আউটপুট আছে, প্রত্যেকটা আহ ই তো আমাকে কনসিডার করতে হবে, ইনফ্লো আউটফ্লো কনসিডার করতে হবে। তাহলে এটা গেল প্রথমটা। তারপরে এখানে যে আরেকটা ইনফ্লো আছে সেটার জন্য আমরা কি পাবো, সেটার জন্য পাবো প্লাস, ইনফ্লোর জন্য সবসময় সাইন হবে প্লাস, তাহলে প্লাস এখানে প্রতি মুহূর্তে 2 লিটার করে আসতেছে, 2 লিটার পার মিনিট। আর প্রতি মুহূর্তে এই যে 2 লিটার পার মিনিট করে আসতেছে, সেটা কোথা থেকে আসতেছে দেখো, সেটা আসতেছে বি ট্যাঙ্কি থেকে। তাহলে এই যে বি ট্যাঙ্কি থেকে আসতেছে যেই দ্রবণটা, সেই বি ট্যাঙ্কিতে লবণের ঘনত্ব, মানে এই ফ্লোটাতে লবণের ঘনত্ব কত হবে বলো, কত হওয়া উচিত এনিওয়ান? y of t, না, ওয়াই অফ টি হচ্ছে লবণের পরিমাণ বি ট্যাঙ্কিতে, আমি চাচ্ছি লবণের ঘনত্ব। ওই যে y of t by 24. হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়াই বাই 24 কেজি পার লিটার। ঠিক আছে, আমি এককগুলো লিখতেছি তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষায় একক লিখে হিসাব করতে হবে এরকম না, ঠিক আছে? তাহলে ওয়াই বাই 24 কেজি পার লিটার, তাহলে এখানে দেখো এই লিটার লিটার ক্যান্সেল, আর এখানে গুণ করলে আলটিমেটলি 2 আর 24 কাটাকাটি করলে হবে ওয়াই বাই 12, ঠিক আছে? তাহলে এটা আসলো, এখানে আসবে হচ্ছে 0 কেজি পার মিনিট, প্লাস এখানে আসবে হচ্ছে ওয়াই বাই 12 কেজি পার মিনিট। এখন আরেকটা আউটপুট বাকি আছে, আউটপুটটা তাহলে হিসাব করি। আউটপুটটা কত ছিল, প্রতি মুহূর্তে 8 লিটার করে বের হয়ে যাচ্ছে, 8 লিটার পার মিনিট দ্রবণ, আর সেই দ্রবণে লবণের ঘনত্ব কত হবে বলো দেখি, যেহেতু এটা এ ট্যাঙ্কি থেকে বের হচ্ছে দ্রবণটা, তাহলে X লবণের ঘনত্ব by 24. x অফ টি ডিভাইডেড বাই 24। ওকে, যেহেতু x অফ টি কেজি লবণ আছে, আর প্রতি মুহূর্তে ওখানে ক্যাপাসিটি হচ্ছে 24 লিটার, সবসময় তো 24 লিটারই আছে। তো তাহলে সেটাকে আমরা লিখবো মাইনাস 8 ইন্টু এক্স বাই 24, আমি একবারে এখানে আর একক লিখলাম না, 8 বাই 24, সরি এক্স বাই 24, এখানে হচ্ছে কেজি পার মিনিট, কাটাকাটি করলে কেজি পার মিনিট হবে, তো বুঝতেই পারতেছো। তার মানে আলটিমেটলি তোমার আসবে হচ্ছে মাইনাস এক্স বাই 3 কেজি পার মিনিট। বোঝা গেছে আশা করি।
তাহলে আমাদের আলটিমেটলি প্রথম ইকুয়েশনটা অর্থাৎ dx বাই dt সমান সমান কি আসলো? dx বাই dt সমান সমান আমরা পাইলাম 0 বাদ, তাহলে আসে y বাই, আচ্ছা x এর টার্মটা আগে লিখি, মাইনাস x বাই 3 প্লাস y বাই 12, এটা হচ্ছে dx বাই dt আসলো। দেখো তো মিলছে কিনা, এই যে মিলছে না প্রথমটার সাথে, মাইনাস এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 12। তাহলে এই প্রথম ট্যাঙ্কির জন্য আমরা যেভাবে করলাম, এখন এই সেম কাজটা দ্বিতীয় ট্যাঙ্কির জন্য করতে হবে। দ্বিতীয় ট্যাঙ্কিতে আমরা লবণের পরিমাণ ধরে নিচ্ছি হচ্ছে y অফ টি, তাহলে সেটা রেট অফ চেঞ্জ, আচ্ছা dy বাই dt সমান সমান, এখানে তাহলে তুমি একইভাবে ওই যে ইনপুট রেট আউটপুট রেট হিসাব করবা। এই ক্ষেত্রে এই যে 8 লিটারেরটা হবে ইনপুট রেট, এটা হয়ে যাবে আউটপুট রেট বি ট্যাঙ্কির জন্য। তার মানে বুঝতেই পারতেছো আগের দুইটা টার্ম সিমিলার, ওই দুইটা টার্মই থাকবে। তার মানে আগে যেটা আমরা পাইছিলাম মাইনাস এক্স বাই 3, সেটা এখন হয়ে যাবে প্লাস এক্স বাই 3, আর আগে যেটা পাইছিলাম প্লাস ওয়াই বাই 12, সেটা হয়ে যাবে এখন মাইনাস ওয়াই বাই 12। এই যে এই দুইটা ইনপুট আউটপুটের জন্য, ঠিক আছে। আর এই যে থার্ড যেটা আছে, এটা তো আগের বার কনসিডার করতে হয় নাই এই ট্যাঙ্কের জন্য, এটা এখন কনসিডার করতে হবে। এইটার জন্য আরেকটা টার্ম আসবে, বলো দেখি সেই টার্মটা কি হবে। এই ফাইনাল যে আউটপুটটা আছে, এটা যেহেতু আউটপুট, তার মানে এটার সাইন হবে নেগেটিভ, এবং এটা কি আসবে, প্রতি মুহূর্তে 6 লিটার করে বের হয়ে যাচ্ছে, এবং সেটা বের হচ্ছে কোন ট্যাঙ্কি থেকে? বি ট্যাঙ্কি থেকে। তাহলে প্রতি মুহূর্তে 6 লিটার করে বের হচ্ছে, আর যেহেতু সেটা বি ট্যাঙ্ক থেকে বের হচ্ছে, বি ট্যাঙ্কে আমার ঘনত্বটা কত? y বাই 24। বি ট্যাঙ্কিতে y অফ টি হচ্ছে মাস অফ সল্ট ডিভাইডেড বাই 24 লিটার। তাহলে কাটাকাটি করলে আসতেছে x বাই 3 মাইনাস y বাই 12, এখানে মাইনাস y বাই 4। তাহলে এই দুটাকে আবার একসাথে করে লিখতে পারো, একসাথে করে মানে হর একসাথে করে কি করলে, সিম্পলিফাই করলে আলটিমেটলি পাবো হচ্ছে এই যে এটা y বাই 3, সেকেন্ড ইকুয়েশনটা। তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম, যেটা দিয়ে এই আমাদের যে দুটো ট্যাঙ্কি আছে, সেই দুটো ট্যাঙ্কিতে এই লবণের যে পরিমাণ এক্স অফ টি আর ওয়াই অফ টি, তারা এই ডিফারেন্সিয়াল সিস্টেমটা ফলো করতেছে। তো এখন তুমি এই দুইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এই যে সিস্টেমের মতো সলভ করলে, আমরা একটু আগে যেভাবে সলভ করছি এলিমিনেশন মেথডে, সেভাবে সলভ করলেই তুমি হচ্ছে এক্স অফ টি আর ওয়াই অফ টি পেয়ে যাবা। তো আশা করি এটা বোঝা গেছে, এটা ন্যাগেলের বইতে করা আছে, সেখান থেকে দেখে নিবা। আমি হচ্ছে মানে ডেরিভেশনটা দেখাই দিলাম, বুঝাই দিলাম, আশা করি এরপরে বুঝতে অসুবিধা হবে না। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে এই পর্যন্তই।